ভাস্কর্য বললেই সবার কল্পনার চোখে যেটি ভেসে ওঠে সম্ভবত এটাই সেটি, নাম অপরাজেয় বাংলা। ভাস্কর্যের মাঝের ব্যক্তিটি একজন গ্রাম্য কৃষক, বাম হাতে গ্রেনেড, ডান কাঁধে ঝোলানো রাইফেল। বাম পাশে দাঁড়ানো হাতে রাইফেল নিয়ে একজন ছাত্র এবং ডান দিকে সেবার প্রতীক নারী, যার কাঁধে ঝোলানো একটা প্রাথমিক চিকিৎসার ব্যাগ। ভাস্কর্যটি কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার নারী পুরুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কথাই স্মরণ করিয়ে দেয় বারবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এটি শুধু ভাস্কর্যই নয়, এটি স্বাধীনতা সংগ্রামের প্রতিচ্ছবিও বটে। বাংলাদেশের গৌরবময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম ছাড়াও ছাত্রছাত্রীদের অধিকার রক্ষার আন্দোলনের বেশিরভাগই সূচনা হয় এই অপরাজেয় বাংলার পাদদেশ থেকে। এই ভাস্কর্য নির্মাণের পেছনেও আছে আরেক ইতিহাস। দেশ স্বাধীন হয়েছে, আমার কিছু করার ইচ্ছা ছিল আর কি। তো আমি তখন ভাবতেছিলাম কিছু একটা করি। তখন আমি যখন প্রস্তুতি নিচ্ছি তখন ডাকসু থেকে অফার আসলো ঢাকা ইউনিভার্সিটিতে করতে আর কি। 3 জন মডেল ছিলেন, বদরুল আলম বেনু, হামিদ মকসুদ আর হাসিনা আহমেদ। আসলেই মানুষের সততা, শ্রম আর মেধা একসাথে ঐক্য গড়লে তৈরি হতে পারে এ ধরনের অসাধারণ সৃষ্টিকর্ম। সম্ভবত এটাই শিল্পের ধর্ম, যেটা চলে আসছে প্রাচীন কাল থেকে। ইতিহাসের সাক্ষ্য দিতে পৃথিবী জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ভাস্কর্য। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। মুক্তিযুদ্ধের ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ভাস্কর্য। তবে এটাও ঠিক, শুধু নির্মাণের জন্য নির্মাণ করলে ভাস্কর্যের ভিন্ন অর্থ তৈরিও হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের অন্যতম এই ভাস্কর্যের নাম স্বাধীনতা সংগ্রাম, আর এটি যিনি নির্মাণ করেছেন তার নাম ভাস্কর শামীম শিকদার। কাঁধে কাঁধ মেলানো প্রতিবাদী মুখ, কারো হাতে রাইফেল, আবার কারো কোলে সহকর্মীর নিথর দেহ। সবার মাথার উপর বটবৃক্ষের ছায়া, বঙ্গবন্ধুর তর্জনী উঁচানো হাত। ভাস্কর্যে এই তর্জনী না থাকলে কি হতো, শুনুন এই নারীর কাছ থেকেই। আমরা জানি যে এটা বঙ্গবন্ধু হবে, তাই বঙ্গবন্ধু হয়েছে, কিন্তু আসলে যদি আমি সেইভাবে বিচার করি তার চেহারা বা সেই হাতটা, সাংঘিক সবকিছু সেভাবে একজন আননোনের কাছে অবশ্যই এটা বঙ্গবন্ধু নয়। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যে শিল্পী শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধী সহ দেশি বিদেশি অসংখ্য গুণী ব্যক্তির ভাস্কর্য নির্মাণ করেন। এমনকি তার নিজেরও একটা ভাস্কর্য তৈরি করতে ভুল করেননি। এতক্ষণ ধরে যেসব গুণী ব্যক্তির নাম বলা হলো, সেটা উচ্চারণ না করলে হয়তো তাদের চেহারার সাথে ভাস্কর্য মেলানো কঠিন হয়ে যেত, যদি না ভাস্কর্যের নিচে নামগুলো দেখা যেত। ভারতীয় শিল্পীরাও নির্মাণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা গান্ধী এবং মহাত্মা গান্ধীর ভাস্কর্য। এবার একটু মেলানো যাক আমাদের ভাস্কর্যের সাথে। যেভাবে ঢাকা শহরে ভাস্কর্য গড়ে উঠছে এবং যে মিডিয়ায় গড়ে উঠছে, সেগুলো আসলে কি আমরা ভাস্কর্য বলবো? কিছু কিছু তো পুতুল মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এই ভাস্কর্যটির নাম স্বোপার্জিত স্বাধীনতা। এটির নির্মাতাও ভাস্কর শামীম শিকদার। এই ভাস্কর্যটি নিয়ে শিক্ষার্থীরা কি ভাবছেন? এটা তো এখন টম অ্যান্ড জেরি কার্টুনের মতোই আমাদেরকে মনে হচ্ছে, কিন্তু এটা যে মুক্তিযুদ্ধের যে একটা ভাবটা এটা ফুটিয়ে তোলা দরকার, ওটা তো এখানে আসতেছে। আমার কাছেও তাই মনে হয়। যে ভাস্কর্যের কোনো মানে কিংবা অর্থ খুঁজে পাওয়া যায় না, যে ভাস্কর্য ইতিহাস বহন করে না, সেই ভাস্কর্য কিভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যে ভাস্কর্য পুরো জাতির ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে, সেই ভাস্কর্যের টিকে থাকার বয়স হয়তো নিশ্চয়ই 100 বছরের কম হওয়া উচিত হবে না। এটি শুধু ভাস্কর্যই নয়, এটি সন্ত্রাসের বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে সম্মিলিত প্রতিরোধের
এক অনন্য প্রতীক। সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো জড়ো হন এখানেই। 16 ফুট দীর্ঘ, 14 ফুট প্রশস্ত এবং 10 ফুট উচ্চতার রাজু ভাস্কর্যের নির্মাণের প্রেক্ষাপট জানালেন ভাস্কর শ্যামল চৌধুরী। রাজুর নামে ভাস্কর্য হয়েছে। রাজু ছাত্র সংগঠনের কর্মী ছিলেন এবং উনি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উনি গুলিতে নিহত হন টিসির সামনে। এই ভাস্কর্য টেকসই করার পরিকল্পনাও ছিল তার। এই ভাস্কর্য আমি যে মাধ্যমটিতে করেছি সেই মাধ্যমটিকে আমরা বলবো কংক্রিট কাস্টিং। ভিতরে প্রয়োজন মতো রিনফোর্সমেন্ট দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এই ভাস্কর্যটা 1-150 বৎসরে কিছুই হওয়ার কথা নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভাস্কর্যের নাম অমর 21। নামেই ফুটে ওঠে এর বিষয়বস্তু। 21-এর চেতনায় 1991 সালে এটি নির্মাণ করেন ভাস্কর জাহানারা পারভিন। 100 বছরেও কিছু হবে না, নির্মাণের সময় এমনটা বলা হয়েছিল, কিন্তু 25 বছরের মাথায় এসে এটা এখন ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে অনেক আগেই। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এর নির্মাণকালীন সময়েই এখানে অনিয়ম হয়ে থাকতে পারে, যে কারণে ভাস্কর্যটি তার নির্ধারিত সময়ের আগেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে নির্মাণে ত্রুটি ছিল। আরও একটি ত্রুটিপূর্ণ ভাস্কর্যের সন্ধান পাওয়া গেল রাজধানীর ফুলবাড়িয়ায়। ভাস্কর্যের নাম প্রত্যাশা। নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভাস্কর্যের হাত ভেঙে গেছে, বিভিন্ন অংশে ফাটলও ধরেছে। ভাস্কর্যের নিচে দেখা গেল শিল্পী মৃণাল হকের নাম। এই ভাস্কর্য নিয়ে সমালোচনাও অনেক। ধরতে চাইলে তো এর দাঁতের লোমটা বেঁকা, ভুরুটা এরকম, চুলটা এরকম, এখানটা ছোট, এখানটা একটু ভিতরে চাপান, এরকম দোষ ধরলে তো বলাই যায়। এই ভাস্কর্যে তিনি নামের পাশাপাশি মোবাইল ফোন নম্বরটি দিতেও ভুল করেননি। থাকতেই পারে, অনেকেই দেয়। আর আমি যদি কোনো প্রতিষ্ঠানের হতাম আলাদা ব্যাপার ছিল, কারোর প্রয়োজন হলে তো আমাকে পেতে হবে। তার একটা ভাস্কর্যের নিচের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে যাতে পরের আরেকটা ভাস্কর্য কন্ট্যাক্টটা উনি পান, কিন্তু সেইটা চাইতে বড় বিষয় যে ভাস্কর্যের কোয়ালিটি কতটুকু ভালো হলো, তাহলে ওই ভাস্করকে খুঁজে নেবে মানুষ, তাই না? ভাস্কর্যকে যদি বাণিজ্যিকীকরণ করা হয় তাহলে সেখানে ইতিহাস কিংবা ঐতিহ্য কতটুকু স্থান পাবে সেটা অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ইতিহাসবিদদের কাছে। তবে এটা যদি শুধুমাত্রই ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো আমাদের এটা নিয়ে অনুসন্ধানে নামতেই হতো না, কিন্তু এর মধ্যেও লুকিয়ে আছে অনেক ফাঁকফোকর। জানাবো তবে একটা বিরতির পর। একজন বাস চালক যদি বিমানের পাইলট বনে যান এবং বিমান চালাতে থাকেন, আর আপনি যদি মাঝ আকাশে জানতে পারেন বিমানের পাইলট একজন বাস চালক, তাহলে আপনার মনের অবস্থা কেমন হতে পারে? একবার ভেবে দেখুন, একজন ভিন্ন পেশার মানুষ যথাযথ জ্ঞান ছাড়া হঠাৎ করে একদিন ভাস্কর বনে গেলেন, তাহলে সেই ভাস্কর্যের অবস্থা কেমন হতে পারে দেখতে চান? সাভার বাস স্ট্যান্ড এলাকা, মহাসড়কের পাশে এসব দোকানে বিভিন্ন পশু পাখির পসরা সাজিয়ে বসেছেন এখানকার ব্যবসায়ীরা। তাদেরই একজন মেহেদী হাসান। 3 বছর আগেও তার পেশা ছিল ভিন্ন। ব্যাটারি চালিত অটো রিক্সা বানাইতাম। তারপর চিন্তা করলাম যে আমি ওয়ার্লিংয়ের কাজও জানি, তা আমি এগুলা স্ট্রাকচার দাঁড় করাই দিলে, এরা ঢালাই দিয়ে ফিনিশিং দিলে হয়ে যাবো। তারপর শখের বশে এবং দেখা থেকে শিখে এখন পুরো দমে একজন শিল্পী। এই মেহেদী হাসান এখন আর শুধু বাঘ কিংবা পাখি বানায় না, দেশের বিভিন্ন স্থানেও নাকি তার ভাস্কর্য শোভা পাচ্ছে। পটুয়াখালী বানাইছি, তারপরে ওই মিরের বাজার বানাইছি। আমরা এক এক জায়গায় জায়গায় অর্ডার পাই, কাজ করি, বানাই দিয়ে আসি।
এবার আমরা যেতে চাই ধামরাইয়ের কাগজিপাড়ার পালপট্টি এলাকায়। গোবিন্দ পাল প্রায় 40 বছর ধরে ধর্মীয় উপাসনালয়ে কিংবা উৎসবে বিভিন্ন মূর্তি বানান তিনি। মাঝে মধ্যে টেরাকোটা ভাস্কর্যও তৈরি করেন। মেহেদী হাসানের চেয়ে এই গোবিন্দ পালের অভিজ্ঞতা যেমন বেশি, তেমনি চাহিদাও বেশি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কম খরচে অনেক ভাস্কর্য বানিয়েছেন তাকে দিয়েই। বেশিরভাগই তো মনে করেন আপনি বড় কাজগুলো সব দালাল মারফতেই আসে। আমরা তো সরাসরি যে অর্ডার পাই না, সরাসরি পার্টিরা এসে অর্ডার দেয় না। পারিশ্রমিক পান কিন্তু খ্যাতি থেকে বঞ্চিত হন, তাই ক্ষোভটা পুষে রেখেছেন মনের ভেতরেই। মনে করেন আমার কাছে অর্ডার দিল, আমার কাছে বানিয়ে নিয়ে তার নামটা বসিয়ে দিল, এরকম হয়, এরকম করে। হ্যাঁ, এরকম কয়েক জায়গার নাম বলবেন, কোন কোন জায়গায় এরকম হয়েছে? অত জায়গায় কি করে নাকি বহিলে লাভ নাই। তার কথার সত্যতা পাওয়া গেল রাজধানীর ভাটারা এলাকার এই ভাস্কর্য দেখে। তবে যিনি এই ভাস্কর্যের দাবিদার, তিনি অবশ্য গোবিন্দ পালের পক্ষেই সাফাই গাইলেন। ও নিজে হাতে করছে বলতে লেআউট দেখে দেখে ফিগারগুলো করছে, এটা অবশ্যই ও করেছে। এখানে ওনার নাম অবশ্যই যাওয়া উচিত ছিল। এখানে আসলে আমার ইনভলভমেন্ট, নাম ফলকের ক্ষেত্রে আমার ইনভলভমেন্ট ছিল না যে ফলকটা ভাই এখানে এই নাম লেখেন, এই নাম লেখেন, আমি নামগুলো জানতামও না, এটা ওরাই লিখেছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পাশে এই ভাস্কর্যের নাম কিংবদন্তি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এটি নির্মাণ করেছেন ভাস্কর হামিদুজ্জামান খান। ভাস্কর্যটি অসাধারণ কিন্তু দুর্বোধ্য, যার কারণে ভাস্কর্যটি নিয়ে সাধারণ মানুষ অনেকটাই বিভ্রান্ত। ক্রিকেট খেলছে মনে হচ্ছে, হ্যাঁ ক্রিকেট খেলছে। মাশরাফি মুর্তজা। সাধারণ জনগণ যাতে বুঝতে পারে ভাস্কর্যটা সেই ধরনেরই হওয়া উচিত। এই ভাস্কর্য দেখে যারা বিভ্রান্ত হচ্ছেন তারা আরো বেশি বিভ্রান্ত হবেন মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে গেলে। মুক্তিযুদ্ধ চলাকালীন অস্থায়ী সরকারের শপথ গ্রহণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধারণ করতে যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেখানেও বিকৃত করা হয়েছে ইতিহাস আর ঐতিহ্যকে। আর নির্মাণের ত্রুটি তো আছেই। মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স ভেতরের মাঠে বাংলাদেশের বড় একটা মানচিত্র, আর দেখা যায় মুক্তিযুদ্ধকালীন নানান ঘটনা তুলে ধরা হয়েছে ভাস্কর্যের মধ্য দিয়ে। আমাদের দৃষ্টি আটকে যায় আত্মসমর্পণের ভাস্কর্যটিতে। একটি টেবিল সামনে রেখে দুটি চেয়ারে বসা অবস্থায় রয়েছেন পূর্বাঞ্চলের সম্মিলিত বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা এবং পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজি। আত্মসমর্পণের দালিলিক এই চিত্রটি সবারই জানা, কিন্তু এখানকার ভাস্কর্যে ওই দুজন ছাড়াও টেবিলের পাশের চেয়ারে বসা তৃতীয় ব্যক্তিকে দেখলে বঙ্গবন্ধু ভেবে বিভ্রান্ত হবেন যে কেউ। তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন তার সাথে তো ওই ছবির ওখানে প্রেজেন্ট যে ছবিটা দেখা যাচ্ছে তার সাথে মিল খুঁজে পেলাম না। আপনি কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে কোনো এক ব্যক্তিকে এখানে মানে একেবারে পরিকল্পিতভাবে বসানো হয়েছে। এবার ভাস্কর্যটির সাথে ঐতিহাসিক সেই দালিলিক চিত্রটি একটু মেলানো যাক। জগজিৎ সিং আরোরা, একে নিয়াজি সহ বাকি ব্যক্তিদের চেহারায় মিল থাকলেও তৃতীয় এই ব্যক্তির সাথে মিল খুঁজে পাওয়াই মুশকিল। আরেকটি ভাস্কর্যে দেখা যায় মুজিবনগরে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার দিচ্ছেন 8 জন সদস্য, কিন্তু ইতিহাস বলছে গার্ড অফ অনার দিয়েছিলেন 12 জন সদস্য। প্রকল্পটির মূল উদ্দেশ্যই ছিল যে আমাদের নতুন প্রজন্মের সন্তান সন্ততি যারা ওই প্রকল্পটি ঘুরে দেখলে ৭১-এর মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছিল বা কী ছিল সে সম্পর্কে ধারণা পেত। এখন ওখানে গিয়ে বিকৃত ধারণা পাওয়া ছাড়া অন্য কোনো ধারণা পাওয়া যাবে না। ইতিহাস সংরক্ষণ করতে গিয়ে যদি উল্টো সেটাকে ধ্বংস করে ফেলা হয়, তাহলে সেই রক্ষককে আপনি কি বলবেন? আসলে আবেগ দিয়ে ইতিহাসকে রক্ষা করা যায় না, আর এই সুযোগটাই নিচ্ছে কেউ কেউ। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে সেই আবেগের মধ্যে সবাইকে ফেলে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা।
পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রবেশ মুখেই দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। উচ্চতার দিক থেকে এটি এশিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম দীর্ঘ ভাস্কর্য। এর উচ্চতা ৭১ ফুট, আর শুধু বঙ্গবন্ধুর আকৃতির উচ্চতায় ধরা হয়েছে ৩২ ফুট। আর পুরো প্রকল্পের জন্য এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় ৪ কোটি টাকা। আমরা প্রথমেই যখন ২০০৯ সালে প্রজেক্ট নেই তখন আমরা ৮ কোটি টাকা ধরেছিলাম তো এখন তো জিনিসের দাম বেড়ে গেছে, হয়তো বা আরও কিছু টাকা বেড়ে যেতে পারে, ৪ কোটি টাকা। তার মানে এই ভাস্কর্যটি এখনো সম্পূর্ণ হয়নি। ভাস্কর্যটির পূর্ণাঙ্গ রূপ পেতে খরচ হবে আরও ৪ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, খরচে সেই ৪ কোটি টাকা খরচ হলো কোথায়? এর উত্তর জানতে হবে এই ভাস্কর্যের শিল্পীর কাছ থেকে। কিন্তু ভাস্কর্যের নিচে শিল্পীর নাম থাকার কথা থাকলেও এখানে খুঁজেই পাওয়া গেল না। তবে শেষ পর্যন্ত পাওয়া গেল এর শিল্পী শরীফুল ইসলাম সবুজকে। ভাস্কর্য নির্মাণের পেছনের গল্পও শোনালেন তিনি। দেশের টাকা অর্থ অপচয় না করে অল্প খরচে আমরা একটা ভালো কাজ করি, আমার ইচ্ছাটা ছিল সেরকম। আর সেখানে তারা দ্বিগুণেরও বেশি অর্থ ব্যয় করে এই কাজ করেছে। এখানে কি কাজ করেছে? ভাস্কর্য যেটা করে গেছে, এখানে তো এই ভাস্কর্যটির অনেক কাজ রয়েছে। তো এখানে পরবর্তীতে এরা রঙারঙি করা আর উল্টাপাল্টা ঘষা মাজা ছাড়া আর বাড়তি কোনো কাজ করেনি তারা। এই শিল্পীর বক্তব্যে একটা দুর্নীতির গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে। আসলে কি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরিতে দুর্নীতি হয়েছে নাকি অন্য কিছু? আমরা আরো তথ্য জানতে চাই এই শিল্পীর কাছ থেকে। একই সাথে আমরা আবারও মুখোমুখি হতে চাই উপজেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলের। ফিরছি আরো একটা বিরতির পর। রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আগে এর শিল্পী শরীফুল ইসলাম সবুজের সাথে ৩ জন ঠিকাদারের চুক্তি সই হয়। সেই চুক্তি অনুযায়ী চলতে থাকে নির্মাণ কাজ, কিন্তু শেষ পর্যন্ত ঘটনা অনেক দিকে মোড় নেয়। আর এই অনেক কিছু সাক্ষী এই শিল্পী শরীফুল ইসলাম সবুজ। চুক্তিপত্রে দেখা যায় শিল্পী শরীফুল ইসলাম সবুজের সাথে ভাস্কর্য এবং মুরাল নির্মাণে খরচ ধরা হয় মাত্র ২৬ লাখ টাকা। আর একই কাজের জন্য জেলা পরিষদে খরচ দেখানো হয় প্রায় ৮৭ লাখ টাকার। তার মানে প্রায় ৮৭ লাখ টাকার কাজ করানো হয় ২৬ লাখ টাকায়। অথচ আমি শিল্পী, আমি করেছি, আমি তো জানি যে এটা টোটাল কত খরচ হয়েছে। মাত্র ২৩ লক্ষ টাকা খরচ হয়েছে। এছাড়া নিচের মোরাল, যেটা আমি ১৬ লক্ষ টাকার বাজেট দিয়েছিলাম আমার লেআউট, সেটা আমাকে না দিয়ে চুরি করে ১.৫ কোটি টাকার কাছাকাছি খরচ করে এই মোরাল করা হয়েছে। তার মানে এখানেও শুভঙ্করের ফাঁকি আছে। শিল্পীকে দেয়া হয় মাত্র ২৩ লাখ টাকা। এর মধ্যে ভাস্কর্যের ডাইস নির্মাণের জন্য ১৩ লাখ টাকা দেয়া হয়, আর বাকি ১০ লাখ টাকা রড, সিমেন্ট এবং অন্যান্য উপকরণের জন্য কেটে নেন উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক। অর্থাৎ পরিশ্রমের কোনো টাকাই পেলেন না এই ভাস্কর। দীর্ঘ ১.৫ বছরের কাছাকাছি এটার পেছনে সময় দিয়ে এখন যদি দেখি যে না, আমি অর্থপ্রাপ্তিও ওইভাবে আমার হলো না, আবার এদিকে আমার নামও নেই, তো দুটোর সংযোগটা অবশ্যই অনেক কষ্টদায়ক। তবে এরশাদুল হকের দাবি, এসব মুরাল ও ভাস্কর্য শরীফুল ইসলাম সবুজই করে দিয়েছেন। এখানে আমরা ইঞ্জিনিয়াররা স্ট্রাকচারের কাজ করছি, ভাস্কর্যের কাজটা শুধু শিল্পী কাজ করছে, মুরালও শিল্পী করছে। আসলে এসব মুরালগুলো করা হয় অদক্ষ রড সিমেন্টের মিস্ত্রিদের দিয়ে। বললো যে না, আমরা স্থানীয় লোকজন দিয়ে আমরা এই করবো, আপনাকে থাকতে হবে না, অসম্ভব। স্থানীয় অদক্ষ লোকজন নিয়ে আমি স্কাল্পচারকে নষ্ট করতে পারবো না। ভাস্কর্যের ব্যাকরণও ভঙ্গ করার অভিযোগ আনলেন তিনি। স্টোন কাস্টিং স্কাল্পচারের উপরে এরা এসে কালার করে দিয়েছে, তাও আবার বঙ্গবন্ধুর কোটকে কালো করে দিয়েছে। ম্যাচিউর ওয়ার্কে, এ ধরনের খুব সেন্সিটিভ ওয়ার্কে এরকম কালার দেওয়ার কোনো নজির কোথাও নেই। স্কাল্পচার সবসময় এক কালির হয়। এটাও আমরা জানি এটা রাফ, আমরা ফাইনালি এই জন্য পাবলিসিটি যাই নাই, মানে এটাকে এক কালার করে ফেলবো আমরা। অনুসন্ধানে দেখা যায় ভাস্কর্য ছাড়া প্রকল্পের সমস্ত কাজ করতে খরচ হয় প্রায় ৩ কোটি টাকা। আর এসব কিছু দেখভালই করতেন উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডল। আর শিল্পীর সাথে ঠিকাদারের যে চুক্তি হয়েছিল সেটিও ছিল
লোক দেখানো। সমস্ত তথ্য ফাঁস হবার খবর জানার পর উপসহকারী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডল আমাদের ম্যানেজ করার চেষ্টাও করলেন। হয়তো এভাবেই তারা অনেককে ম্যানেজ করে ফেলেছেন, হয়তো এটা তাদের পুরনো অভ্যাস যেটা এখনো যায়নি। হাজার খানেক টাকা খরচ করে যদি কোটি কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দেয়া যায় তাহলে ক্ষতি কি? শুধু এই কর্মকর্তাই নন, এমন অনেক কর্মকর্তাই আছেন যারা মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আবেগকে কাজে লাগিয়ে পকেট ভারী করেছেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে দেশের ৬৪ জেলা এবং সকল উপজেলায় একটি করে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় সরকার। তবে জেলা শহরে কমপ্লেক্স নির্মাণ করবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, আর উপজেলা কমপ্লেক্সগুলো নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডি। জেলা এবং উপজেলা সব কমপ্লেক্সের সামনে থাকবে একটি করে বঙ্গবন্ধুর মুরাল। এই মুরালের জন্য বাজেট কত জানতে চাই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কাছে। মুরালের বাজেটের এত দরকার কি? না না, শুধু মুরালের বাজেটটা আমার দরকার। শুধু মুরালের বাজেট কেন দরকার? দরকার 10 লক্ষ টাকা। 10 লক্ষ। এবার দেখা যাক একই আকৃতির একই মানের মুরালের জন্য এলজিইডির বাজেট কত। আমাদের এখন যেটা বাজেট আছে সেটা হলো 3-3.5 লাখ টাকা। কিন্তু একই মুরাল নির্মাণের বাজেট দু জায়গায় দু রকম, তাও আবার 6.5 লাখ টাকার ব্যবধান। আমরা যেতে চাই সেখানে যেখানে বানানো হচ্ছে এসব মুরালগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলে চারুকলার শিক্ষার্থীরা ব্যস্ত বঙ্গবন্ধুর মুরাল নির্মাণের কাজে। এবার জানতে চাই এমন একটি মুরাল বানানোর জন্য পারিশ্রমিক সহ তাদের বাজেট কত। আমরা আসলে পাচ্ছি, খুব বেশি পাচ্ছি না, কোনো ভাবে পাই হচ্ছে 40-50 হাজার, আবার কখনো পাই 20 হাজার। কারণ এটা হচ্ছে নির্ভর করে সম্পূর্ণ ঠিকাদারের উপর বা যে কাজটা দিচ্ছে তার উপর নির্ভর করে। তাহলে বাকি টাকাগুলো যায় কোথায়? আমিও বুঝতেছি এটা 10 লাখ টাকা লাগে না, কিন্তু আছে, ঘটনাও আছে। তিনি ঘটনা খুলে বললেন না, আর এলজিইডি প্রকল্প পরিচালক পুরো ঘটনাই আড়াল করতে চাইলেন। শোনেন, আপনারা এমনি ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও যদি দুর্নীতি ঢুকে পড়ে তাহলে সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। হয়তো এ কারণেই বিকৃত হয়ে যায় আসল ইতিহাস, হয়তো এ কারণেই মানুষের দেশপ্রেম দিনকে দিন হারিয়ে যায়, আর হয়তো এই কারণেই বীর সন্তানেরা আমাদের অভিশাপ দেয় যারা জীবন বাজি রেখে স্বাধীনতা এনে দিয়েছিল। প্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি: ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।